নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হলো হিস্ট্রি মক টেস্ট এমসিকিউ আলোচনা। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দেবে। 1 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন, নন্দবংশের প্রথম রাজা কে ছিলেন? এখানে উত্তর হবে বি, মহাপদ্ম নন্দ। নন্দবংশের প্রথম রাজা ছিলেন মহাপদ্ম নন্দ। এখানে মনে রাখার বিষয় যে বৌদ্ধ গ্রন্থে মহাপদ্ম নন্দকে উগ্রসেন অর্থাৎ বিশাল বাহিনীর সেনাপতি বলা হয়েছে। ডক্টর রাধাকুমুদ মুখোপাধ্যায়ের মতে মহাপদ্ম নন্দ ছিলেন উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা কে? এখানে উত্তর হবে বি, রাসবিহারী বসু। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা হলেন রাসবিহারী বসু। রাসবিহারী বসু 1942 সালে জাপানের টোকিওতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অপসারণের জন্য রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিলেন। দেখো পরের প্রশ্ন, মঙ্গল নেতা চেঙ্গিস খান কোন সুলতানের সময় সিন্ধু নদের তীর পর্যন্ত এসেছিলেন? এখানে উত্তর হবে এ, ইলতুৎমিশ। মঙ্গল নেতা চেঙ্গিস খান ইলতুৎমিশের সময় সিন্ধু নদের তীর পর্যন্ত এসেছিলেন। এখানে মনে রাখার বিষয় যে খারিজাম শাহ জালাল উদ্দিন মঙ্গবরণীর পশ্চাৎধাবন করে মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ ভারতের সীমান্তে এসে উপস্থিত হন। মঙ্গবরণী ইলতুৎমিশের আশ্রয় প্রার্থনা করলে তিনি তা দিতে অস্বীকৃত হন। ফলে দিল্লির শিশু সুলতানি সাম্রাজ্য চেঙ্গিস খাঁর আক্রমণের হাত থেকে রক্ষা পায়। পরের প্রশ্ন, দি সারাবন্দি প্রচার অভিযানে 1922 সালে কে নেতৃত্ব দেন? এখানে উত্তর হবে ডি, বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল দি সারাবন্দি প্রচার অভিযানে 1922 সালে নেতৃত্ব দেন। এখানে মনে রাখার বিষয় যে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন একজন ভারতীয় আইনজীবী, রাজনৈতিক কর্মী, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নেতা। 1922 সালের সারাবন্দি মানে কোনো ট্যাক্স নেই অভিযানের নেতৃত্বে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এই অভিযানে কৃষকরা কর না দেওয়ার সিদ্ধান্ত নেয়। দেখো পরের প্রশ্ন, সঙ্গম যুগে সঙ্গম কথাটির অর্থ কী? এখানে উত্তর হবে বি, কবিদের সভা। সঙ্গম যুগে সঙ্গম কথাটির অর্থ হলো কবিদের সভা। এখানে মনে রাখার বিষয় যে সঙ্গম কথাটি এসেছে দ্রাবিড় শব্দভাণ্ডার থেকে। সঙ্গম বলতে বোঝায় তামিল কবি গোষ্ঠী বা কবি পরিষদ বা বিদ্বৎ সমাজকে। সঙ্গম যুগে সুদূর দাক্ষিণাত্যে 3টি রাজ্য অবস্থিত ছিল: পাণ্ড্যরাজ্য, চোল রাজ্য, চের রাজ্য। দেখো পরের প্রশ্ন, বর্মন রাজবংশের ভাস্কর বর্মন কোন অঞ্চলে শাসন করতেন? এখানে উত্তর হবে বি, কামরূপ। বর্মন রাজবংশের ভাস্কর বর্মন কামরূপ অঞ্চলে শাসন করতেন। এখানে মনে রাখার বিষয় যে ভাস্কর বর্মন ছিলেন কামরূপ বর্মন রাজবংশের স্থপতি। তার আমন্ত্রণে চৈনিক পর্যটক হিউয়েন সাং 643 খ্রিস্টাব্দে কামরূপ পরিভ্রমণে আসেন। এখানে আরও মনে রাখার বিষয় যে মহাভারত ও পুরাণে কামরূপ রাজ্যের উল্লেখ পাওয়া যায়। মহাভারতে কামরূপ প্রাগজ্যোতিষ নামে পরিচিত ছিল। এলাহাবাদ প্রশস্তিতে বলা হয়েছে কামরূপ রাজ্য সমুদ্রগুপ্তের বশ্যতা স্বীকার করেছিল। পরের প্রশ্ন, নিচের কোন পত্রিকাটি বাল গঙ্গাধর তিলক সম্পাদনা করেন? এখানে উত্তর হবে এ, কেশরী। কেশরী পত্রিকাটি বাল গঙ্গাধর তিলক সম্পাদনা করেন। এখানে মনে রাখার বিষয় যে কেশরী একটি মারাঠি সংবাদপত্র যা 4 জানুয়ারি 1881 সালে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট নেতা লোকমান্য বাল গঙ্গাধর তিলক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন? এখানে উত্তর হবে বি, বলবন। বলবন প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন। এখানে মনে রাখার বিষয় যে 60 বছর বয়সী শাসক বলবন নিজেকে নায়েবত ই খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি ভাবতেন। তিনি জিলিল্লাহ বা ঈশ্বরের ছায়া উপাধি
গ্রহণ করেন। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে 1939 সালের নিখিল ভারত রাজ্য জনগণ সম্মেলনের সভাপতি ছিলেন? এখানে উত্তর হবে সি জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু 1939 সালের নিখিল ভারত রাজ্য জনগণ সম্মেলনের সভাপতি ছিলেন। এখানে মনে রাখার বিষয় যে ব্রিটিশ শাসনকালে সারা ভারত রাজ্য জনগণ সম্মেলন একটি রাজনৈতিক সংগঠন। প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় 1927 সালে ডিসেম্বরে মুম্বাইয়ে। পরে এর সভাপতি হন জওহরলাল নেহেরু। দেখো পরের প্রশ্ন, বিখ্যাত কান্ডারিয়া মন্দির কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে এ খাজুরাহো। বিখ্যাত কান্ডারিয়া মন্দির খাজুরাহে অবস্থিত। এখানে মনে রাখার বিষয় যে কান্ডারিয়া মহাদেব মন্দিরের অর্থ হল গুহার মহান দেবতা। এটি ভারতের মধ্যপ্রদেশের খাজুরাহোতে পাওয়া মধ্যযুগীয় মন্দিরগুলির মধ্যে বৃহত্তম। পরের প্রশ্ন, 618 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন কার কাছে পরাজিত হন? এখানে উত্তর হবে বি দ্বিতীয় পুলকেশী। 618 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন। পরের প্রশ্ন, রাওলাট বা সিডনি কমিটি কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? এখানে উত্তর হবে ডি 1917 খ্রিস্টাব্দে। রাওলাট বা সিডনি কমিটি 1917 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। এখানে মনে রাখার বিষয় যে ভারতের বৈপ্লবিক এবং সরকার বিরোধী আন্দোলন দমন করার উদ্দেশ্যে 1917 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে 5 জন সদস্য বিশিষ্ট সিটিজেন কমিশন বা রাওলাট কমিশন গঠন করা হয়। সিটিজেন কমিটির বা সিডনি কমিটির উদ্দেশ্য ছিল 1. ভারতে ব্রিটিশ বিরোধী রাজনৈতিক ষড়যন্ত্রমূলক কর্মতৎপরতার প্রকৃতি এবং তার ব্যাপকতা অনুসন্ধান করা। 2. ভারতে বৈপ্লবিক তৎপরতা দমনের জন্য প্রয়োজনীয় আইনের সুপারিশ করা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থে সিন্ধু-এর ইতিহাস এবং মুসলিম কর্তৃক সিন্ধু জয়লাভের বিবরণ পাওয়া যায়? এখানে উত্তর হবে বি চাচানামা। চাচানামা গ্রন্থে সিন্ধু-এর ইতিহাস এবং মুসলিম কর্তৃক সিন্ধু জয়লাভের বিবরণ পাওয়া যায়। এখানে মনে রাখার বিষয় যে সিন্ধু দেশের ইতিহাস এবং মুসলিম কর্তৃক সিন্ধু জয়লাভ এর বিবরণ পাওয়া যায় চাচানামা গ্রন্থ থেকে। আরবদের সিন্ধু বিজয়ের সময় খলিফা ছিলেন ওয়ালিদ। আরবরা সিন্ধু বিজয় করেছিল 706 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1835 খ্রিস্টাব্দে ভারতে সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয়? এখানে উত্তর হবে বি ফার্সি। 1835 খ্রিস্টাব্দে ভারতে সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা ফার্সি ভাষার পরিবর্তে প্রচলিত হয়। এখানে মনে রাখার বিষয় যে 1837 খ্রিস্টাব্দে ফার্সির ভাষার পরিবর্তে সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা গৃহীত হয়। গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড এর সময়কালে সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা গৃহীত হয়। পরের প্রশ্ন, স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন? এখানে উত্তর হবে বি সি.আর. দাস। স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন সি.আর. দাস। এখানে মনে রাখার বিষয় যে অসহযোগ আন্দোলন ব্যর্থ হলে প্রো চেঞ্জার সদস্যরা 1923 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি স্বরাজ্য দল গঠন করে। এই দলের প্রথম সম্পাদক হল মতিলাল নেহেরু। 1925 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর স্বরাজ্য দলের অস্তিত্ব ধীরে ধীরে বিলুপ্ত হয়। পরের প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে উত্তর হবে সি দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ। এখানে মনে রাখার বিষয় যে আনুমানিক 735 খ্রিস্টাব্দে দন্তি দুর্গ রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা করেন। তাম্রলিপ্ত শিলালিপি থেকে জানা যায় যে আধুনিক মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলের মানপুরে তারা শাসন করতেন। মধ্যযুগের শিলালিপি, প্রাচীন পালি সাহিত্য থেকে এদের ইতিহাস জানা যায়। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে খলিফাতন্ত্রের অবসান ঘটে? এখানে উত্তর হবে সি 1922 খ্রিস্টাব্দে। 1922 খ্রিস্টাব্দে খলিফাতন্ত্রের অবসান ঘটে। এখানে মনে রাখার বিষয় যে খিলাফত থেকেই খলিফা শব্দটির উদ্ভব, যার অর্থ খিলাফত সংগঠনের সর্বোচ্চ পদাধিকারী জনগণের নির্বাচিত প্রতিনিধি, জাতির ইহলৌকিক ও পরলৌকিক বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত নেতা বা আমিরুল মুমিনিন।
1922 খ্রিস্টাব্দের নভেম্বরে তুরস্কের সুলতান চতুর্থ মহম্মদের পদচ্যুতি, খলিফা পদের বিলোপ এবং কামাল পাশার নেতৃত্বে নতুন তুরস্কের ধর্মনিরপেক্ষ সরকার গঠিত হলে খিলাফত আন্দোলন অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। পরের প্রশ্ন, পারসিক কবি ফিরদৌসী যিনি শাহনামা রচনা করেছেন তিনি কোন সম্রাটের রাজসভার সঙ্গে সংযুক্ত ছিলেন? এখানে উত্তর হবে এ সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের রাজসভার সঙ্গে সংযুক্ত ছিলেন পারসি কবি ফিরদৌসী যিনি শাহনামা রচনা করেছেন। এখানে মনে রাখার বিষয় যে হাকিম আবুল কাসিম ফিরদৌসী ফিরদৌসী নামে অধিক পরিচিত, পারস্যের একজন বিখ্যাত কবি। তিনি বিখ্যাত মহাকাব্য শাহনামার রচয়িতা। শাহনামা একই সাথে ইরানের ও সারা ফার্সি ভাষাভাষী লোকজনের জাতীয় মহাকাব্য। প্রশ্ন, ইচ ওয়ান টিচ ওয়ান কে বলেছিলেন? এখানে উত্তর হবে এ মহাত্মা গান্ধী। ইচ ওয়ান টিচ ওয়ান বলেছিলেন মহাত্মা গান্ধী। এখানে মনে রাখার বিষয় যে গান্ধীজি এই স্লোগানটি দিয়েছিলেন, যারা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ বা কোনো কাজকর্মের সঙ্গে জড়িত তাদের উচিত পিছিয়ে পড়া মানুষদের বছরে অন্তত একজনকে শিক্ষিত করা। পাঞ্জাবে এই আন্দোলন বিশেষ গুরুত্ব পায় যখন ডক্টর লাউব্যাক প্রস্তাব করেন ইচ ওয়ান টিচ ওয়ান। তবে ভারতবর্ষের ইতিহাসে 1937 থেকে 1942 সময়কালে বয়স্ক শিক্ষাকে সরকার নির্দিষ্ট দায়িত্ব হিসাবে গ্রহণ করে। পরের প্রশ্ন, কোন স্তম্ভে ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা আছে? এখানে উত্তর হবে ডি এলাহাবাদ স্তম্ভ। এলাহাবাদ স্তম্ভে ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা আছে। এখানে মনে রাখার বিষয় যে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন দ্বারা রচিত এলাহাবাদ স্তম্ভ প্রশস্তি সমুদ্রগুপ্তের রাজ্য জয় ও রাজত্বকাল সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রদান করে। পরের প্রশ্ন, জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি কোনটি? এখানে উত্তর হবে বি অহিংসা। জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি অহিংসা। পরের প্রশ্ন, নিম্নের কোন দলটি মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস গঠন করেন? এখানে উত্তর হবে ডি স্বরাজ্য পার্টি। স্বরাজ্য পার্টি দলটি মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস গঠন করেন। পরের প্রশ্ন, কোন বংশ প্রাচীন ভারতের গান্ধার শিল্পের উন্নতি ঘটায়? এখানে উত্তর হবে এ কুষাণ বংশ। কুষাণ বংশ প্রাচীন ভারতের গান্ধার শিল্পের উন্নতি ঘটায়। এখানে মনে রাখার বিষয় যে গান্ধার শিল্পরীতি বিকশিত হয়েছিল খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে। শক এবং কুষাণ উভয়ই গান্ধার শিল্পরীতির পৃষ্ঠপোষক ছিলেন, যা মানবরূপে বুদ্ধের প্রথম ভাস্কর্য উপস্থাপনার জন্য পরিচিত। দেখো পরের প্রশ্ন, প্রথম কোন উপজাতি নেতা যিনি মহাত্মা গান্ধীর আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? দেখো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি WBCS মেইন 2014 এসেছিল। এখানে উত্তর হবে এ যদুনাং। প্রথম যদুনাং যিনি মহাত্মা গান্ধীর আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। চলো এখানে দেখে নেই এই যদুনাং কে ছিলেন। যদুনাং ছিলেন নাগাদের আধ্যাত্মিক নেতা এবং স্বাধীনতা সংগ্রামী মানুষদের প্রথম উপজাতি নেতা। তিনি গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। যদুনাং প্রথম নাগাদের মধ্যে সামাজিক সংস্কারের জন্য হেরাকান আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক আন্দোলন শুরু করেন এবং নাগাদের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে যান। বন্ধুরা দেখো একদম শেষের প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, নিম্নের কে তাঞ্জোর উপকূলে 1930 এপ্রিলে লবণ আইন ভঙ্গ করেছিলেন? এখানে উত্তর হবে বি সি রাজা গোপালাচারী। মানে চক্রবর্তী রাজা গোপালাচারী তাঞ্জোর উপকূলে 1930 এপ্রিলে লবণ আইন ভঙ্গ করেছিলেন। বন্ধুরা চলো আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিই। চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। তিনি পারমাণবিক অস্ত্রের ব্যবহারের তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি ত্রিচুনুপল্লী হতে ভেদারণ্যমের তাঞ্জোর উপকূলে লবণ আইন ভঙ্গের কর্মসূচি গ্রহণ করেছিলেন।
তাহলে বন্ধুরা এই থাকলো আজকের হিস্ট্রি মক টেস্ট এমসিকিউ আলোচনা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।